সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের বর্ডারে যে উস্কানিমূলক কাজ করে যাচ্ছে সেটাকে অনেকেই আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। ভারত বাংলাদেশ দুই প্রতিবেশী রাষ্ট্র হলেও ভারত আয়তনে তুলনামূলক অনেক বড়, বাংলাদেশ অনেক ছোট। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি ভূখণ্ড, একটি রাষ্ট্র। ভারত হিন্দু অধ্যুষিত একটি ভূখণ্ড, একটি রাষ্ট্র। বাংলাদেশের অধিকাংশ জনগণ মুসলমান, কিছু সংখ্যক শতাংশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের লোক আছে। ভারতে অধিকাংশ মানুষ হিন্দু, বেশ ভালো একটি সংখ্যক মানুষ মুসলমান, অন্যান্য ধর্মের লোকজনও আছে। ভারত বাংলাদেশ প্রতিবেশী হওয়া সত্ত্বেও ভারত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কখনোই বাংলাদেশের সাথে বন্ধু প্রতিবেশীর মতো আচরণ করেনি। 2024 সালের জুলাই আন্দোলনের ফলে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। তারপর থেকে ভারত বাংলাদেশ সীমান্তে নানা ধরনের অনিয়ম করে যাচ্ছে। যদিও ভারতের এই অনিয়ম, অত্যাচার, নিপীড়ন স্বাধীনতার পর থেকেই চলমান। পার্থক্য হলো, বিগত 16-17 বছরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন ভারতের সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন বাংলাদেশকে সহ্য করতে হয়েছে। কারণ সরকারিভাবে বা রাষ্ট্রীয় পর্যায় থেকে তার কোনো প্রতিবাদ বা বিরোধিতা করা হয়নি। সেই সুযোগে ভারত যখন খুশি তখন পাখির মতো ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করত। কখনো কখনো বাংলাদেশের সীমানার ভিতরে এসেও ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশি লোকদেরকে গুলি করে আবার ভারতের সীমানার মধ্যে চলে যেত। কখনো কখনো বাংলাদেশিদের গুলি করে হত্যা করার পর লাশ নিয়ে যেত, কখনো কখনো লাশ রেখে যেত। আপনারা অনেকেই ফেলানির কথা জানেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের। ফেলানিকে গুলি করে হত্যা করার পরে সীমান্তের কাঁটাতারের উপরে 5 থেকে 6 ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছিল। তখন আসলে ফেলানি ঝুলেছিল না, ঝুলেছিল গোটা বাংলাদেশ। 2024 সালের ছাত্র জনতার জুলাই আন্দোলনের পরে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর থেকে নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে ভারত তথা ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্ত ঘেঁষে। সাম্প্রতিক সময়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমানার কাছাকাছি 10 থেকে 12 ফুট বা কখনো 5 ফুট 2 ফুট দূরত্বে তারা কাঁটাতারে বেড়া নির্মাণ করে যাচ্ছে। যদিও আন্তর্জাতিক আইন অনুসারে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত যে রেখা, সেই সীমান্ত রেখা থেকে 150 মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না, শুধুমাত্র চাষাবাদ করতে পারবে। কিন্তু ভারত আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সীমানায় তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করে যাচ্ছে। আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বিজেপি কোনো ধরনের প্রতিবাদ করত না, কিন্তু এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, তারা ভারতের তথা বিএসএফ এর কোনো দাবিদারি মানতে রাজি নয়, বাধ্য নয়। কেন মানবে? বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, ভারতও স্বাধীন রাষ্ট্র। ভারত অন্যায়ভাবে যা খুশি তা করে বেড়াবে আর বাংলাদেশ তা নীরবে মেনে নিবে, এটা হওয়ার কথা না, এটা কোনো রাষ্ট্রীয় বিধি হতে পারে না। সেই হিসাবেই ভারতের বিএসএফ যখন সীমানায় বেড়া দিতে চাচ্ছে, বিজিবি যখন বাধা দিচ্ছে, তখন তারা পতাকা বৈঠকে বসে। পতাকা বৈঠকে বসে ভারতের বিএসএফ বারবার প্রতিশ্রুতি দেয় যে তারা আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমানার কাছাকাছি বা 150 মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করবে না। প্রতিটি পতাকা বৈঠকে এ ধরনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরক্ষণেই আবার তারা যে কাজ করতে চায় সেই কাজই করে যায়। এর অর্থ এরা প্রতিশ্রুতি রক্ষা করে না। ভারত তথা ভারতের বিএসএফ
যে প্রতিশ্রুতি দেয়ই মূলত প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য। আসলে ভারত তথা ভারতের এই বিএসএফ কে কোনোভাবে বিশ্বাস করা যায় না। সেই দৃষ্টিকোণ থেকেই বিজিবি সতর্ক অবস্থান নিয়ে থাকে এবং বিজিবির সাথে বাংলাদেশের নাগরিক যারা সীমান্তে বসবাস করেন তারাও সতর্ক অবস্থায় থাকে। আমরা সাম্প্রতিক সময়ে কিছু ভিডিওতে দেখতে পাচ্ছি ভারতের একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন তথা উগ্র হিন্দুরা সেখানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে। আসলে ভারত মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী হিন্দুস্তানে যে যুদ্ধ হবার কথা তার প্রস্তুতি নিয়ে রাখছে, এটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু তারা বাংলাদেশের সীমান্তে যে ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে তারা সীমানা প্রাচীর তথা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ করে যাচ্ছে, এতে করে বিজিবি বিএসএফ তথা বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছোট হোক বড় হোক একটি সংঘাত অনিবার্য। বাংলাদেশ এবং ভারতের সাথে যদি কোনো ধরনের সংঘাত বেঁধে যায় সেক্ষেত্রে বাংলাদেশের কি হবে সেটা পরের কথা, ভারতকে কঠিন মূল্য দিতে হবে। এই তো কয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন, যুক্তরাষ্ট্র কোনো সরকারি কাজে গিয়েছিলেন, সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন, মুসলমানদের সাথে যদি কোনো ধরনের ঝামেলা করে তাহলে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে ভারত বাংলাদেশ সীমান্তে যে ধরনের উস্কানিমূলক কাজ করে যাচ্ছে তাতে ভারতের সাথে বাংলাদেশের একটি দ্বন্দ্ব সংঘাত তৈরি হবার সম্ভাবনাই খুব বেশি বলে অনেকে মনে করেন। সেক্ষেত্রে ভারত যদি বাংলাদেশের সাথে কোনো ধরনের ছোট হোক বড় হোক যুদ্ধে জড়িয়ে যায়, মূলত তখন ব্যাপারটা এরকমের হবে, সাপ যদি জালের মধ্যে তার মাথা ঢুকিয়ে দেয় তখন চাইলেও আর সে সাপ বের হতে পারে না, ওই সাপের পরিণতি হয় তার মৃত্যু। ঠিক একইভাবে ভারত যদি বাংলাদেশের সাথে কোনো ধরনের সংঘাতে জড়িয়ে যায়, ভারত কোনোভাবে সে সংঘাত থেকে বের হতে পারবে না এবং ফলশ্রুতিতে ভারত ভেঙে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি। কারণ ভারতের বিভিন্ন রাজ্যে স্বাধীনতার আন্দোলন চলমান। বিশেষ করে ভারতের সেভেন সিস্টার নামে পরিচিত ভারতের পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো আছে এবং উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো আছে সেসব রাজ্যে স্বাধীনতার আন্দোলন চলমান। এরকমের প্রেক্ষাপটে ভারত যদি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের সাথে কোনো ধরনের যুদ্ধে কোনো ধরনের সংঘাতে জড়িয়ে যায়, বাংলাদেশের কি ক্ষতি হবে উপকার হবে সেটা পরের কথা, কিন্তু ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে বলেই অনেকে মনে করেন। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের বর্ডারে যে উস্কানিমূলক কাজ করে যাচ্ছে সেটাকে অনেকেই আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করেন। ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদের বড় একটি অংশ উগ্র হিন্দুত্ববাদের সাথে জড়িত। তারা যদি তাদের এই উগ্রতাকে বন্ধ না করে, তারা যদি তাদের এই উগ্রতাকে প্রাধান্য দিয়েই রাষ্ট্রীয় কাজ করে যায়, উগ্রতাকেই যদি রাষ্ট্রীয় সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করে নেয়, তাহলে তাদের এই উগ্রতার পরিণতি হবে আত্মঘাতী সিদ্ধান্ত এবং তাদের এই আত্মঘাতী সিদ্ধান্তের ফলাফল হবে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া। ভারতের বোদ্ধা শ্রেণী যারা আছেন তারা বারবার ভারত সরকারকে সতর্ক করে দিচ্ছেন তারা যেন কোনো ধরনের সংঘাতে জড়িয়ে না যায়, কিন্তু ভারতের ক্ষমতাসীন বিজেপি যাদের বড় একটি অংশই হলো উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী, তারা কারণে অকারণে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ঝামেলা বাঁধাতে বদ্ধপরিকর। ভারতের সীমান্তবর্তী পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক ভালো না, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো না, মালদ্বীপের সাথে সম্পর্ক ভালো না, নেপালের সাথে সম্পর্ক ভালো না, ভুটানের সাথে সম্পর্ক ভালো না।
সর্বশেষ বাংলাদেশের সাথে যে সম্পর্ক ছিল তাও এখন খারাপ হওয়ার পথে। মায়ানমারের সাথেও তাদের সম্পর্ক ভালো না। আসলে ভারতের যে খবরদারির মানসিকতা, ভারতের যে কর্তৃত্ববাদী মানসিকতা, ভারতের যে অন্য রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করার মানসিকতা, ভারত যে অন্যকে কোনো ধরনের সুযোগ সুবিধা না দিয়ে সমস্ত সুযোগ সুবিধা নিজেরা ভোগ করার মানসিকতা পোষণ করে, এই কারণেই ভারতের চারপাশের সমস্ত রাষ্ট্র ভারতের শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারতের শাসক শ্রেণী যারা আছেন তাদের উচিত হবে তাদের আত্মসমালোচনা করা তথা তাদের কর্মকাণ্ডগুলোর পুনর্মূল্যায়ন করা। তারা যদি তাদের এই উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে, আগ্রাসী কর্মকাণ্ড থেকে বিরত না হয়, তাহলে তাদেরকে তাদের পরিণতি ভোগ করতে হবে বলেই অনেকে মনে করেন। হাসিনা নাকি বলে শহীদ দিয়ে দিয়েছে আমাকে জিরো লাইন থেকে দিবার, এই জন্য ওরা জিরো লাইন থেকে দিয়েছে। আমরা এলাকায় বিজেপি অর্ডার দিলে এলাকা করে দিয়েছি, বিজেপি নিষেধ করছে, তারপরে ওরা মানতেছে না, ওদের কাজও তো করতে আছে, বিজেপি আমার মতো নিয়ে আছে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।